জন্য। তাহলে এবার আসেন বিশেষণ। বিশেষণ ব্যাপারটাকে আমি একটু বলি। বিশেষণ এটা হচ্ছে বিশেষণ হচ্ছে মডিফাই করবে, সহজ কথা। বিশেষণ হচ্ছে কি করবে বলেন? বিশেষণ হচ্ছে মডিফাই করবে, কথা বুঝতে পারছেন? বিশেষণ হচ্ছে কি করবে? মডিফাই করবে। তো এখন এই বিশেষণ এটা কত প্রকার? যদি আমি আগে প্রকার ভেদে যাই তাহলে খেয়াল করেন বিশেষণ কত প্রকার। বিশেষণ এটা হচ্ছে দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে নাম বিশেষণ মানে নাম বিন সংক্ষেপে লিখলাম, আর আরেকটা হচ্ছে ভাব বিশেষণ মানে ভাব বিন সংক্ষেপে লিখলাম। একটা নাম বিশেষণ, একটা হচ্ছে ভাব বিশেষণ, কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে ভাব বিশেষণ। একটা নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। এরপর আসেন এই যে নাম বিশেষণের যে ব্যাপারটা আর এই যে ভাব বিশেষণের যে ব্যাপারটা, এটার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। নাম বিশেষণ এটা আবার দুই প্রকার। নাম বিশেষণ এটা আবার দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হচ্ছে নাম বিশেষণ, এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ বিবিন মানে বিশেষ্যের বিশেষণ, আরেকটা হচ্ছে সর্ববিন মানে সর্বনামের বিশেষণ। একটা বিবিন মানে বিশেষ্যের বিশেষণ আর একটা সর্বনামের বিশেষণ, ঠিক আছে? একটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ আর একটা হচ্ছে সর্বনামের বিশেষণ। একটা বিশেষ্যের বিশেষণ আর একটা হচ্ছে সর্বনামের বিশেষণ। ওকে ফাইন। এরপর আসেন এই যে ভাব বিশেষণ, যেটা ভাব বিশেষণ এটা আবার চার প্রকার। ভাব বিশেষণ এটা কয় প্রকার? এটা হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে মনে করেন ক্রিয়া বিশেষণ, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ মানে ক্রিবিন, ঠিক আছে? ক্রিবিন মানে ক্রিয়া বিশেষণ। ওকে, একটা হচ্ছে ক্রিবিন মানে ক্রিয়া বিশেষণ। ওকে, ক্রিয়া বিশেষণ। একটা হচ্ছে বিনবিন মানে একটা হচ্ছে সরি বিনবিন পরে দিই, এটা আগে দিই অব্যয়ের বিন মানে অব্যয়ের বিশেষণ। একটা হচ্ছে অব্যয়ের বিন মানে অব্যয়ের বিশেষণ, ঠিক আছে? এরপরে একটা হচ্ছে বিনবিন মানে বিশেষণের বিশেষণ। একটা হচ্ছে বিনবিন, ওকে, মানে বিশেষণের বিশেষণ। আর লাস্ট ওয়ান হচ্ছে বাক্যের বিন। লাস্ট ওয়ান হচ্ছে বাক্যের বিন। বাক্যের বিন মানে কি? বাক্যের বিন মানে বাক্যের বিশেষণ, কথা বুঝতে পারছেন? তাহলে মোট চার প্রকার আছে ভাব বিশেষণটা। ভাব বিশেষণটা আছে মোট চার প্রকার, ঠিক আছে? আবার এর মধ্যে এই যে ক্রিয়া বিন এইটা আবার দুই প্রকার। এটা আবার দুই প্রকার কি কি? একটা হচ্ছে ক্রিয়ার কাল, একটা হচ্ছে ক্রিয়ার ভাব। একটা হচ্ছে ক্রিয়ার কাল, একটা হচ্ছে ক্রিয়ার ভাব। কনসেপ্টটা কি ক্লিয়ার? একটা হচ্ছে ক্রিয়ার কাল, একটা হচ্ছে ক্রিয়ার ভাব। আর বিনবিন যেটা, এটা হচ্ছে একটা হচ্ছে মানে এই বিনবিন এটা আবার দুই প্রকার। বিনবিন কি? এটা হচ্ছে দুই প্রকার কি কি? একটা হচ্ছে নাম বিনবিন, একটা হচ্ছে নাম বিনবিন মানে নাম বিশেষণের বিশেষণ। আর আরেকটা হচ্ছে ক্রিয়া বিনবিন মানে ক্রিয়া বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিনবিন। ওকে, এইবার আমরা একটা একটা করে এদের উদাহরণে চলে যাব। আমরা একটা একটা করে এদের উদাহরণে চলে যাব। আগে সবাই একটু লিখে ফেলেন, ছকটা আগে করে ফেলেন, ছকটা পুরোটা কমপ্লিট করে ফেলেন। তারপর আমরা হচ্ছে প্রথমে আলোচনা করবো এই দুটা নিয়ে, তারপর আলোচনা করবো ওগুলো নিয়ে, ঠিক আছে? সবাই একটু লিখে ফেলেন, সবাই একটু লিখে ফেলেন। তাহলে লেখা যেহেতু শেষ, আমরা আমাদের আলোচনায় যাই। আসেন আমরা আমাদের আলোচনায় যাই। তাহলে এখন প্রথমত এখন যে উদাহরণগুলো দিব ভাই, প্রত্যেকটা উদাহরণ পরীক্ষা আসার মতো উদাহরণ, এবং প্রত্যেকটা উদাহরণ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনি দেখবেন পরীক্ষা আসছে, বারবার আসছে, কথা বুঝতে পারছেন? সো এটা কিন্তু ইম্পর্টেন্ট উদাহরণ। আমরা প্রত্যেকটা উদাহরণ যেগুলো নিয়ে আলোচনা করবো এখন, কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। জান্নাত আয়শা বলছে ভাই লিখতে হবে, বই থেকে পড়লে হবে না। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনার কাছে যদি বই থাকে, বই থেকে যদি আপনি দেখেন কোনো সমস্যা নেই, সেটাও হবে। শাহরিয়ার সুগত বলছে দেখি কি কোনো শব্দ বইতেও আছে। হ্যাঁ তা ঠিক। ওকে ফাইন। এবার আসেন, অনেকে আছে না লিখে, তাদের জন্য বললাম। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা কি করব? আমরা প্রথমে লিখবো হচ্ছে ক নম্বর দিয়ে নাম বিশেষণ। ক নম্বর দিয়ে আমরা লিখবো হচ্ছে নাম বিশেষণ। আচ্ছা, এখন নাম বিশেষণের মধ্যে দুইটা প্রকার, দুইটা ভাগ ছিল। ক নম্বর নাম বিশেষণ হচ্ছে মেইন হেডলাইন। নাম বিশেষণ হচ্ছে কি বলেন? মেইন হেডলাইন। এটা নাম বিশেষণের মধ্যে আবার দুইটা ভাগ ছিল। নাম বিশেষণের মধ্যে না, এটা বক্সটা হয় নাই, বক্সটা সুন্দর করে দেই। এই তো বক্সটা সুন্দর করে দিব কিভাবে? এই কত সুন্দর বক্স। আমার হাতে লেখার খুব কত দেখছেন, কত সুন্দর বক্স, কত সুন্দর হয়ে গেছে। ওকে ফাইন। তাহলে ব্যাপারটা হচ্ছে নাম বিশেষণ। নাম বিশেষণ জিনিসটা কি আসেন দেখেন। নাম বিশেষণ এটা ছিল হচ্ছে এটার মধ্যে ছিল হচ্ছে এক নম্বরে ছিল কি? এক নম্বরে ছিল নাম বিশেষণের মধ্যে হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এক নম্বরে ছিল হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এখন আসেন বিশেষ্যের বিশেষণ জিনিসটা কি? ব্যাপারটা হচ্ছে কোন একটা বিশেষণ পদ যদি নাউনকে মডিফাই করে, কোন একটা বিশেষণ পদ যদি নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কোন একটা বিশেষণ পদ যদি নাউনকে মডিফাই করে
সেটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, কোন একটা বিশেষণ পদ যদি নাউন কে মডিফাই করে সেটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। আচ্ছা এবার সে তাইলে আমি যদি উদাহরণ বলি, আমি যদি বলি ভাই উদাহরণ, যেমন দেখেন, যেমন আমি যদি বলি দেখেন নীল আকাশ, আমি যদি বলি নীল আকাশ, তাহলে এবার চিন্তা করেন তো ভাই নীল আকাশ, তাহলে এবার চিন্তা করেন তো আকাশটা কি নাউন আর নীলটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে? এই অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে? নীলকে মডিফাই করছে না? আকাশটা কেমন নীল, তাহলে এই নীলটা কি? নীলটা হচ্ছে আকাশের অ্যাডজেক্টিভ, তার মানে বিশেষ্যের বিশেষণ। কথা বুঝতে পারছেন? এরকম আর কি হতে পারে? নীল আকাশ, সবুজ মাঠ, দেখেন নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, ঠিক আছে, নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, ঠিক আছে, কালো মেঘ, সাদা কাশফুল, ওকে, কালো মেঘ, সাদা কাশফুল, ঘন জঙ্গল, ঠিক আছে, বড় মাছ, ওকে, বড় মাছ, এগুলো হচ্ছে বলেন সব কি হবে? এগুলো সব হচ্ছে বিশেষ্যের বিশেষণ। সিম্পল, যে কোনো একটা বিশেষ্য পদকে মডিফাই করতেছে। তবে এত সহজ কোশ্চেন আপনার পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যেটা আসবে সেটা দিচ্ছি। পরীক্ষায় আসবে সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, এই উদাহরণটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সে অনেকবার আসছে। সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, কে না ভালোবাসে, এই যে বললাম সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে। এবার চিন্তা করেন এখানে এই সুস্থ সবলটা কাকে মডিফাই করছে? দেহকে মডিফাই করছে। তাহলে দেহটা কি নাউন, তাহলে এটা কি? এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কথা বুঝতে পারছেন? সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এইবার আসেন নাম্বার 2 তে চলে যাই। এবার আসেন নাম্বার 2 তে চলে যাই। বিশেষ্যের বিশেষণটা আমরা দেখলাম, এবার আসেন নাম্বার 2। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে সর্বনামের বিশেষণ। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে লিখেন সর্বনামের বিশেষণ। ধুর, সর্বনামের বিশেষণ, সর্বনামের বিন। এখন আসুন সর্বনামের বিন জিনিসটা কি? সর্বনামের বিন এটা হচ্ছে কোন একটা সর্বনাম পদকে মডিফাই করে। যেমন দেখেন আমি যদি বললাম ফাহিম অনেক ভালো একটা ছেলে, ঠিক আছে, যদি বলি ফাহিম অনেক ভালো একটা ছেলে, ঠিক আছে, ফাহিম অনেক ভালো একটা ছেলে, আমি আসলে অনেক সময় অনেক কথা বলিও কিনা অনেক পচাই, আসলে ব্যাপারটা এরকম না। ফাহিম অনেক ভালো একটা ছেলে, যদি বলি সে রূপবতী ও গুণবতী, সে রূপবতী ও গুণবতী, তাহলে এবার খেয়াল করেন এই যে ফাহিম অনেক ভালো একটা ছেলে বলছি, তারপরে বলছি সে রূপবতী ও গুণবতী, তাহলে এই যে রূপবতী গুণবতী এগুলা মডিফাই করে কাকে? মানে এগুলা এই সে পদটাকে মডিফাই করে, তাহলে সে পদটা কি? সর্বনাম, তাহলে এগুলা কার বিশেষণ? সর্বনামের বিশেষণ। কথা বুঝতে পারছেন? এগুলা কার বিশেষণ বলেন? সর্বনামের বিশেষণ। কথা কি বুঝতে পারছেন? তার মানে সিম্পল যদি বলি কোন একটা বিশেষণ পদ যদি কোন সর্বনামকে মডিফাই করে সেটা সর্বনামের বিশেষণ, যদি বিশেষ্যকে মডিফাই করে সেটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। আর এই দুইটাকে বলা হচ্ছে নাম বিশেষণ। এই দুইটাকে কি বলা হয় বলেন? এই দুইটাকে বলা হচ্ছে নাম বিশেষণ। ক্লিয়ার এ পর্যন্ত? এই নাম বিশেষণ ক্লিয়ার এ পর্যন্ত? আমাকে একটু জানান নাম বিশেষণ কি ক্লিয়ার? যদি বলি সে রূপবতী ও গুণবতী, সে রূপবতী ও গুণবতী, ঠিক আছে, তাহলে এই যে রূপবতী গুণবতী এগুলা কি? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলা কাকে মডিফাই করে? সে কে? সে কি? সর্বনাম। সুতরাং এটা হচ্ছে সর্বনামের বিশেষণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমাদের নাম বিশেষণ জিনিসটা ক্লিয়ার। এবার খ নম্বরে যাই। এবার খ নম্বরে যাই। খ নম্বর হচ্ছে ভাব বিশেষণ। খ নম্বর হচ্ছে ভাব বিশেষণ। খ নম্বর জিনিসটা কি আমরা একটু দেখি। ব্যাপারটা হচ্ছে খ নম্বর হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণ। এখন ভাব বিশেষণ জিনিসটা কি আমরা একটু দেখি, যে ভাব বিশেষণ জিনিসটা কি এটা একটু দেখি। আচ্ছা ভাব বিশেষণ জিনিসটা কি? এটার মধ্যে আবার 4টা প্রকার আছে। এক নম্বরে কি ভাব বিশেষণের মধ্যে? এক নম্বরে হচ্ছে মনে করেন ক্রিয়া বিশেষণ। এক নম্বরে কি ছিল? এক নম্বরে ছিল ক্রিয়া বিশেষণ। এক নম্বরে ছিল ক্রিয়া বিশেষণ। এখন এই ক্রিয়া বিশেষণ জিনিসটা কি? সিম্পলি আপনি বুঝতেই পারতেছেন যে কোন একটা ক্রিয়াপদ, কোন একটা ক্রিয়াপদ কে মডিফাই করা হবে, এটা হচ্ছে বুঝতে পারতেছেন সিম্পলি যে কোন একটা ক্রিয়াপদকে মডিফাই করছে। কোন একটা বিশেষণ পদ যদি ক্রিয়াকে মডিফাই করে সেটা ক্রিয়া বিশেষণ। সিম্পল, সহজ, বোঝাই যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই ক্রিয়া বিশেষণ আবার দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়ার কালবাচক, একটা হচ্ছে কি ক্রিয়ার কালবাচক, আর আরেকটা হচ্ছে ক্রিয়ার ভাববাচক। একটা হচ্ছে ক্রিয়ার কালবাচক আর আরেকটা হচ্ছে ক্রিয়ার ভাববাচক। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে ক্রিয়ার কালবাচক, একটা হচ্ছে ক্রিয়ার ভাববাচক। এখন হচ্ছে ক্রিয়ার কালবাচক যদি হয় সেটা কেমন? একটা হচ্ছে ক্রিয়ার কালবাচক যেমন হয় যদি সেটা কেমন, সেটা হচ্ছে মনে করেন আমি যদি বলি এরকম যে কালবাচকের উদাহরণটা হচ্ছে এরকম যে ও ভালো কথা,
এখন কোন একটা বিশেষণ পদ যদি ক্রিয়াকে মডিফাই করে তাহলে সেটা ক্রিয়া বিশেষণ, সেটা না হয় বুঝলাম, কিন্তু এটা কি ক্রিয়ার কালবাচক বিশেষণ নাকি ক্রিয়ার ভাববাচক বিশেষণ, এইটা কেমনে বুঝবো? ওকে, এটা কেমনে বুঝবেন? এটা টেকনিকটা হচ্ছে, যদি দেখেন ওই বিশেষণটাকে কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কখন কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, ঠিক আছে, কখন দিয়ে প্রশ্ন করলে যদি দেখেন উত্তর পাওয়া যায় কখন দিয়ে প্রশ্ন করলে, তাহলে সেটা হচ্ছে ক্রিয়ার কালবাচক বিশেষণ, সেটা হচ্ছে ক্রিয়ার কালবাচক বিশেষণ। আর যদি দেখেন ওই প্রশ্নটাকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কি দিয়া, কিভাবে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, কিভাবে, তাহলে সেটা হচ্ছে ক্রিয়ার ভাববাচক বিশেষণ। কখন দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া গেলে ক্রিয়ার কালবাচক বিশেষণ, কিভাবে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া গেলে ক্রিয়ার ভাববাচক বিশেষণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, এইবার আসেন যেমন কি, যেমন আমি একটু উদাহরণ দেখাই। যেমন ধরেন আমি বললাম যে ধরেন আমি বললাম যে ধরেন ফাহিম বলতেছে যে রাতে একবার এসো, সরি সরি, রাতে একবার এসো না, লেখেন পরে একবার এসো। ওকে, লিখেন পরে একবার এসো, পরে একবার এসো। এই যে বলতেছে ফাহিম, ফাহিম কাউকে মানে সামওয়ান স্পেশাল কাউকে সে বলতেছে যে পরে একবার এসো, ঠিক আছে, পরে একবার এসো। তাহলে এই যে ফাহিম বলবো যে পরে একবার এসো, এখন এই পরেটা কাকে মডিফাই করে চিন্তা করেন তো, পরে একবার না পরে এসো, বলেন কাকে মডিফাই করে, পরে একবার না পরে এসো? এই পরেটা মডিফাই করে হচ্ছে এসোকে। এখন বলেন এসো কোন পদ, এসো হচ্ছে ক্রিয়া, বলেন এসো কোন পদ, এসো হচ্ছে ক্রিয়া, তাহলে পরেটা কাকে মডিফাই করে, এসোকে, তাহলে পরের নাম কি, ক্রিয়া বিশেষণ। এখন ক্রিয়া বিশেষণ তো বুঝলাম, ক্রিয়ার কোন বিশেষণ, কালবাচক না ভাববাচক? দেখেন এটাকে আপনি চিন্তা করেন, তুমি কি এটা কি বোঝাচ্ছে, তুমি কখন আসবা, তুমি কিভাবে আসবা, কি বোঝাচ্ছে, তুমি কখন আসবা না কিভাবে আসবা? উত্তর হচ্ছে তুমি কখন আসবা বোঝাচ্ছে, পরে। তার মানে কি এটা হচ্ছে ক্রিয়ার কালবাচক বিশেষণ, তার মানে কি এটা ক্রিয়ার হচ্ছে কালবাচক বিশেষণ। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্রিয়ার কালবাচক বিশেষণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা হচ্ছে ক্রিয়ার কালবাচক বিশেষণ। এখন মনে করেন সে পরে আসছে, মানে সে ফাহিমের যে স্পেশাল যিনি আছেন সে আসছে, তো সে আসছে ফাহিমের স্পেশাল ওয়ান, সে আসছে, তো আসার পরে তারা দুজন একসাথে ধরেন তারা দুজন একসাথে ম্যাথ করতেছে, ম্যাথ, ঠিক আছে, অঙ্ক অঙ্ক করতেছে। তো ফাইন তো খুব ফাস্ট অঙ্ক করতেছে, ফাইন খুব ফাস্ট অঙ্ক করতেছে। এখন মানে মনে করেন যে সে মানে ফাইমের যে সে আসছে, সে তো ধরতেই পারতেছে না যে এত ফাস্ট ফাইন কিভাবে করতেছে। তো সে ফাইনকে বলতেছে ফাহিম, সে ফাইনকে বলতেছে ফাহিম আস্তে আস্তে, আস্তে আস্তে অঙ্ক করো, আস্তে আস্তে অঙ্ক করো, ঠিক আছে, আস্তে আস্তে অঙ্ক করো। এই যে দেখেন বলতেছে ফাহিম আস্তে আস্তে অঙ্ক করো। এখন খেয়াল করেন এই যে আস্তে আস্তে, ভালো করে খেয়াল করেন, এই যে আস্তে আস্তে এটা কি অ্যাডজেক্টিভ? এখন এই আস্তে আস্তে কাকে মডিফাই করে ভাই? আস্তে আস্তে অঙ্ক না আস্তে আস্তে করো, কাকে মডিফাই করে? এই আস্তে আস্তে মডিফাই করা হচ্ছে করোকে। করো কোন পদ? ক্রিয়াপদ। করো কোন পদ? ক্রিয়াপদ। তাহলে এটা কার বিশেষণ? এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। এখন এই ক্রিয়া বিশেষণটা তারা কি বোঝায়? ফাইন তুমি কখন করবা না কিভাবে করবা? উত্তর হচ্ছে কিভাবে করবা বোঝায়। তার মানে কি ক্রিয়ার ভাববাচক বিশেষণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন বুঝছেন না বুঝে নাই? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ কোনটা, ক্রিয়ার কালবাচক বিশেষণ কোনটা, ক্রিয়ার ভাববাচক বিশেষণ কোনটা, এটা বুঝে গেছি আমি। আশা করি বুঝে গেছেন, আশা করি বুঝছেন। আচ্ছা, বইয়ের মধ্যে একটা উদাহরণ হচ্ছে ধীরে ধীরে বায়ু বয়, তাহলে ধীরে ধীরে কাকে মডিফাই করে? ধীরে ধীরে বায়ু না ধীরে ধীরে বয়? বলেন কাকে মডিফাই করে? ধীরে ধীরে বয়। বয়টা কি ক্রিয়া, তাহলে ধীরে ধীরে কার বিশেষণ? ক্রিয়ার বিশেষণ। এখন এটা কি ক্রিয়ার কি বোঝায়? তুমি বায়ুটা কখন বয় না কিভাবে বয়? উত্তর হচ্ছে কিভাবে বয়। সুতরাং কি ক্রিয়ার ভাববাচক বিশেষণ। কথা বুঝতে পারছেন? ক্রিয়ার ভাববাচক বিশেষণ। ক নম্বর গেল, সরি ক্রিয়া বিশেষণ গেল, এবার 2 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে অব্যয় বিশেষণ। 2 নম্বর হচ্ছে অব্যয়ের বিশেষণ। খুব ভালো করে খেয়াল করেন অব্যয়ের বিশেষণ জিনিসটা কি, খুব ভালো করে খেয়াল করেন অব্যয়ের বিশেষণ জিনিসটা কি। সেটা হচ্ছে অব্যয়ের বিশেষণের ব্যাপারটা হচ্ছে এরকম যে, অব্যয়ের বিশেষণ ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন একটা বিশেষণ পদ যদি অব্যয়কে মডিফাই করে তার নাম হচ্ছে অব্যয়ের বিশেষণ। এবং এইটা খুব ভালো করে খেয়াল করেন এটা, বিকজ বাংলাদেশের ম্যাক্সিমাম মানে ক্ষেত্রে আমি দেখছি টিচাররা এই জিনিসটা স্টুডেন্টদেরকে বুঝায় না, ঠাড়া মুখস্থ করায়, ঠাড়া মুখস্থ করায় এই জিনিসটা। সো দ্যাট ইজ ওয়াই এই জিনিসটা আসলে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে, ঠাড়া মুখস্থ করবো না, বুঝার বিষয় বুঝবো। অব্যয়ের বিশেষণ জিনিসটা কি, এবং আমিও দেখবেন বলার পরে আপনারা দেখবেন কমন পড়ে গেছে, আপনিও এটা ঠাড়া মুখস্থ করছেন এসএসসি বা ইন্টারে, আপনি এটা এসএসসি বা ইন্টারে ঠাড়া মুখস্থ করছেন। দেখেন আমি বলছি ব্যাপারটা হচ্ছে এরকম একটা বই, এরকম একটা লাইন আছে যে ধিক্তারে শতধিক নির্লজ্জ যে জন, ধিক্তারে শতধিক, ধিক্তারে শতধিক, দেখেন
ধিক তারে শতধিক, ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন, ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন, ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। এই যে একটা বাক্য আছে, এই বাক্যটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বুঝে না, ঠাড়া মুখস্থ করে। আমি তার বাস্তব প্রমাণ ভাই। আমার আমার কোচিং এ যখন আমি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রিপারেশন নেই, তখন আমার টিচারকে আমি জিজ্ঞেস করছিলাম, স্যার ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন এটা বুঝি না, বুঝাই দেন অব্বরবিশন কেমনে হইলো। স্যার ডিরেক্ট বলছিল বুঝার দরকার নাই, ধিক তারে শতধিক দেখলে অব্বরবিশন। এবং আমি তখন বিশ্বাস করেন অনেক খুশি হয়ে গেছিলাম, তাহলে তো খুব ভালো, ধিক তারে শতধিক দেখলে কোনো কিছু আগামাতা কিছু দেখবো না, অব্বরবিশন দাগাই দিব। তো পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখলাম আসলেই তাই। প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনটা যতবার আসছে, কমপক্ষে 10 বার আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সবকিছু মিলায় 10-15 বার আসছে। তো যত জায়গায় কোশ্চেন আসছে অব্বরবিশন হিসেবে আসছে, তার মানে ধিক্কারের শতধিক দেখলে অব্বরবিশন। আবার ব্যাপারটা এরকম না যে অব্বরবিশন থেকে অন্য কোনো উদাহরণ পরীক্ষায় আসছে, ঠিক আছে, এইটাই আসে। এই কারণে এই জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা কি করে বলেন, এই জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা ঠাড়া মুখস্থ করে ফেলে এবং টিচাররা ঠাড়া মুখস্থ করায় ম্যাক্সিমাম টাইম। এখন এই জিনিসটা আমরা হচ্ছে ঠাড়া মুখস্থ না করে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে চাচ্ছি। কেন বুঝবেন আমি একটু পরে এটা বুঝা দিব যে কেন এটা বুঝবেন। ধিক তার শতধিক নির্লজ্জজন, আমি এখান থেকে এই দুইটা পদ ফেলে দিলাম। ধিক তার শতধিক নির্লজ্জজন, এখান থেকে আমি দুইটা পদ ফেলে দিলাম। শুধু যদি এইটুকু বলি, দেখেন তো ধিক তারে নির্লজ্জজন বাক্য হয় না? যদি আমি এইটুকু বলি যে ধিক্কার জানাই তাকে যে নির্লজ্জ, বাক্য হয় না বলেন? এবার খেয়াল করেন, ধিক তার শতধিক নির্লজ্জজন, এখানে এই যে আমি এটা কিন্তু বাক্য হচ্ছে, ধিক অর্থাৎ ধিক্কার জানাই তাকে যে নির্লজ্জ, তাহলে বাক্য হচ্ছে। তাহলে এটা যেহেতু বাক্য হচ্ছে, তার মানে এখানে যদি আমি শুধুমাত্র বলি যে ধিক তারে ধিক নির্লজ্জ, তাহলে এই দিকটা কোন পদ বলেন তো? এই যে এই দিকটা কোন পদ? এই দিকটা হচ্ছে কি অব্যয় পদ। কেন? কারণ এই দিকটা ছাড়াও বাক্য হচ্ছে, এই দিকটা ছাড়া বাক্য হচ্ছে, বরং থাকলে দেখতে একটু সুন্দর লাগে। তার মানে কি এটা হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ বের করার যে ট্রিক্স বলছিলাম, সেই ট্রিক্স অনুসারে মিলে যাচ্ছে না যে এই পদ ছাড়াও বাক্য হয় কিন্তু থাকলে দেখতে সুন্দর লাগে। দেখেন, ধিক্কার জানাই তাকে যে নির্লজ্জ, বাক্য হয়, কিন্তু যদি বলি ধিক্কার জানাই তাকে ধিক্কার যে নির্লজ্জ, তার মানে এই দিকটা ছাড়াও বাক্য হচ্ছে, তাই কি পদ? অব্যয় পদ। এবার খেয়াল করেন, ধিক তারে কত ধিক তারে শতধিক, তাহলে এই 17 দ্বারা কি বোঝায় বলেন? এই 17 দ্বারা বোঝায় পরিমাণ। আর পরিমাণ মানে কি আমরা জানি বিশেষণ। এখন এই বিশেষণটা কাকে মডিফাই করছে, কার পরিমাণ বোঝাচ্ছে? ধিকের পরিমাণ। তার মানে কি এটা হচ্ছে অব্যয়ের বিশেষণ, সিম্পল হিসাব। আমার কথা কি বুঝতে পারছেন? সো যদি প্রশ্ন করে ধিক তারে শতধিক নির্লজ্জ দুজন, এখানে ভালো করে প্রশ্নটা বুঝেন। যদি প্রশ্ন করে ধিক তারে শতধিক নির্লজ্জ, এখানে শত কোন পদ? ক্যারেক্টার অব্যয়ের বিশেষণ। কিন্তু যদি বলে ধিক তারে শতধিক, এখানে নির্লজ্জজন, এখানে শতধিক কোন পদ? তা অব্যয়ের বিশেষণ। যদি প্রশ্ন করে এখানে শুধু শতগুণ পদ, অব্যয়ের বিশেষণ। যদি বলে শতধিক কোন পদ, তাও অব্যয়ের বিশেষণ। কিন্তু যদি প্রশ্ন করে শুধু যে এখানে ধিক কোন পদ, তখন কিন্তু বাবা আর এটা অব্যয় পদ, মানে অব্যয়ের বিশেষণ পদ হবে না, শুধু অব্যয় পদ হবে। কারণ এই যে ধিকটা কিন্তু শুধু অব্যয় পদ, এটা কিন্তু অব্যয়ের বিশেষণ না, এটা কিন্তু শুধু অব্যয়। আমি কি বুঝতে পারছি? আমি যদি পরীক্ষার হলে প্রশ্ন করতাম, আমি এই কোশ্চেনটাই দিতাম, তাহলে আমি আন্ডারলাইনটা শতধিকের নিচে না দিয়ে দিতাম ধিকের নিচে। এবং আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ঠাড়া মুখস্থ উত্তর দিবে অব্যয়ের বিশেষণ। অপশনে অব্যয় থাকলে অব্যয়ের বিশেষণ দাগাবে। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু বোঝার বিষয়। কথা কি ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু বোঝার বিষয়। ওকে ফাইন, আমি জিনিসটা আরেকবার বুঝে দিচ্ছি। এই পুরো জিনিসটা আমি আরেকবার বুঝে দিচ্ছি, খেয়াল করেন। আমি যদি বলি ধিক তারে নির্লজ্জ জন, বলেন বাক্য হয় কি হয় না? বলেন ধিক তারে নির্লজ্জ জন। আবার রিপিট করছি, দেখেন ধিক তারে নির্লজ্জ জন, বলেন বাক্য হয় কি হয় না? হয়। এখন যদি আমি বলি যে ধিক তারে নির্লজ্জ, তাহলে আমি যদি বলি ধিক তারে ধিক নির্লজ্জ জন, তাহলে এই দিকটা কোন পদ? এই দিকটা হচ্ছে অব্যয় পদ। কারণ আমরা অব্যয় পদ শেখার সময় বলছিলাম যে পদ বাক্য থেকে ফেলে দিলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু থাকলে দেখতে সুন্দর লাগে। তাহলে এই যে এই দিকটা হচ্ছে কোন পদ? অব্যয় পদ। কেন? কারণ এই দিকটা বাক্য থেকে ফেলে দিলে বাক্যের অর্থের পরিবর্তন হচ্ছে না, কিন্তু থাকলে দেখতে ভালো লাগে। এখন যদি বলি ধিক তারে কত ধিক তারে শতধিক, এই শতটা কি? এই শতটা হচ্ছে পরিমাণ বোঝাচ্ছে। এই শতটা কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। আর যেটা পরিমাণ বোঝায় সেটাকে বলা হয়, পরিমাণ প্রকাশক কোন পদ থাকে সেটাকে কি বলা হয়? সেটা বলা হয় বিশেষণ পদ, সেটাকে বলা হয় বিশেষণ পদ। এখন কথা হচ্ছে এই বিশেষণটা কার বিশেষণ, অর্থাৎ এই পরিমাণটা কার পরিমাণ? এই যে শতধিক, তাহলে ধিকের পরিমাণ। তার মানে এই বিশেষণটা কাকে মডিফাই করছে? অব্যয়কে। তার মানে এটা কার বিশেষণ? অব্যয়ের বিশেষণ। আমার কথা কি বুঝতে পারছেন? এটা কার বিশেষণ? অব্যয়ের বিশেষণ। এই শতটা হচ্ছে দিককে মডিফাই করে, যেটা অব্যয়ের বিশেষণ। এই জন্য যদি পরীক্ষার হলে প্রশ্ন করে যে শত কোন পদ, কারেক্ট আনসার অব্যয়ের বিশেষণ। যদি বলে শতধিক কোন পদ, তাও কারেক্ট আনসার অব্যয়ের বিশেষণ।
তাও ক্যারেক্টার অব্যয়ের ভীষণ। কিন্তু শুধু যদি প্রশ্ন করে যে ধিক কোন পদ, শুধু ধিক কোন পদ, শুধু ধিক কোন পদ, তখন কিন্তু অব্যয়ের ভীষণ হবে না, তখন হবে শুধু অব্যয়, তখন হবে শুধু অব্যয়। এবং আমি যদি পরীক্ষা হলে কোশ্চেন করতাম আমি এটাই করতাম। এবং এই যে আমি যদি পরীক্ষা হলে কোশ্চেন করতাম এটা বলি না, আসলে এই ব্যাপারটা কিন্তু আমি প্রথম বলা শুরু করছি 2015 সালে, এটা প্রথম বলা শুরু করছি 2015 সালে, 2016 সালে। এবং কেন বলা শুরু করছি জানেন? 2015 সালে প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একবার একটা প্রশ্ন ছিল যে মানে যেটা অব্যয়ের ভীষণের উদাহরণ, কিন্তু বইয়ের এই উদাহরণ না। তার মানে বইয়ের বাইরের উদাহরণ থেকে কোশ্চেন আসার টেন্ডেন্সি শুরু করছে প্রথম অব্যয়ের ভীষণে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম। পরের বছর 2016 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরেকটা অব্যয়ের ভীষণের উদাহরণ আসলো, কিন্তু এটা অব্যয়ের ভীষণের উদাহরণ কিন্তু বইয়ের উদাহরণ না। আবার আগের বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ না। তার মানে কি বইয়ের বাইরের উদাহরণ আসার টেন্ডেন্সি শুরু হয়ে গেছে। এখন যদি আপনি জিনিসটা ঠাটা মুখস্থ করেন আপনি ধরা খাবেন, কথা বুঝতে পারছেন? এই কারণে 2016 থেকে আমি নিজেও 2016 সালের আগে ঠাটা মুখস্থ করাইতাম, প্রায় দিক তার সব দিক দেখলে অব্যয়ের ভীষণ, কারণ আমি তো শিখে আসছি এমনি। কিন্তু এরপরে 2016 সাল থেকে এটা আমি বোঝানো শুরু করছি যে না ভাই এটা বুঝো ভালো করে জিনিসটা কি এবং কখন কোনটা দিলে কি উত্তর হবে, কথা বুঝতে পারছেন? এই জন্য 2016 থেকে জিনিসটা বুঝা পড়ে, বেশি দিন ওয়েট করতে হয় না। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছিল শতধিক, কোশ্চেন আসছিল শতধিক জন্মভূমি রক্ষা হেতু যে ডরে মরিতে, শতধিক জন্মভূমি রক্ষা হেতু, জন্মভূমি রক্ষা হেতু যে ডরে মরিতে, জন্মভূমি রক্ষা হেতু, রক্ষা হেতু যে ডরে মরিতে, যে ডরে মরিতে, যে ডরে মরিতে, শতধিক জন্মভূমি রক্ষা হেতু যে ডরে মরিতে। এবং এখানে বাক্য প্রশ্ন ছিল এরকম যে এখানে ধিক কোন পদ, মাইন্ডেড, এখানে প্রশ্ন করছিল কি ধিক কোন পদ, শতধিক জন্মভূমি রক্ষা হেতু যে ডরে মরিতে, এখানে ধিক কোন পদ। ম্যাক্সিমাম স্টুডেন্ট শতধিক দেখে অব্যয়ের ভীষণ দেখাইছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট। বাট আল্লাহর রহমতে আমার স্টুডেন্টরা ধিক দেখছে, ধিক, শতধিক প্রশ্ন চায় নাই, চাইছে ধিক কোন পদ। সো ক্যারেক্টার হবে অনন্যই অব্যয় বা অব্যয় পদ। অপশন এটা ছিল অনন্যই অব্যয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে আপনি উদাহরণটা পাবেন, কথা বুঝতে পারছেন? সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনন্যই অব্যয় হবে। অর্থাৎ এই জন্য পরীক্ষার হলে প্রশ্নে কি বলছে ভালো করে এটা নিচে দেখতে হবে। প্রশ্নে কি পুরোটা নিচে আন্ডারলাইন করা, নাকি প্রশ্নে কি শুধু শত নিচে আন্ডারলাইন করা, নাকি শুধু দিকে নিচে আন্ডারলাইন করা, এটা দেখতে হবে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন অব্যয়ের ভীষণের আমরা দুই একটা উদাহরণ একটু প্র্যাকটিস করি, যেটা বইয়ের উদাহরণ না, বইয়ের বাইরের দুই একটা উদাহরণ একটু প্র্যাকটিস করি। দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা আসছিল সেটা বলছিল এরকম যে বৃষ্টির, সেটা ছিল এরকম যে বৃষ্টির, ওকে, ছন্দে, বৃষ্টির ছন্দে, বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল, বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল। ওকে ফাইন, তাহলে এবার খেয়াল করেন বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। এই যে বললাম বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল, এখন চিন্তা করেন তো, দেখেন তো বাক্য হয় কিনা। বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল, বাক্য হয় না? বলে বাক্য হয় না? বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল, বাক্য হয় না? উত্তর হচ্ছে হ্যাঁ, বাক্য হয়। বৃষ্টির ছন্দে আমার, রুবাইয়া আলম বলছে ভাইয়া এই বাক্যে, রুবাইয়া আলম বলছে ভাইয়া এই বাক্যে শতবাদ দিলে কিভাবে বাক্য ঠিক থাকে? উত্তর হচ্ছে আপনি শত কেন বাদ দিবেন, শতধিক পুরোটা বাদ দিবেন। ধিক তারে শতধিক নির্লজ্জন, শত তো বিশেষণ, আর শতবাদ দিলেও তো বাক্য ঠিক থাকে। ধিক তারে ধিক, ধিক তারে ধিক, তার অর্থ ধিক্কার জানাই তাকে ধিক্কার, যে নির্লজ্জ, বাক্য ঠিক থাকবে না কেন? অবশ্যই থাকে, ঠিক আছে। আর 17 তো বিশেষণ, 17 তো অব্যয় সিস্টেম আসবে না, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার খেয়াল করেন, এবার যেটা বলতেছিলাম বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল, বাক্য হয়। তাহলে এই যে বললাম বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল, এখন আমি যদি ব্যাপারটা এরকম বলি, আমি যদি ব্যাপারটা এরকম বলি যে বৃষ্টির টাপুর টুপুর ছন্দে আমার ঘুম ভেঙে গেল, আমি যদি বলি বৃষ্টির টাপুর টুপুর ছন্দে আমার ঘুম ভেঙে গেল, তাহলে এই টাপুর টুপুর কোন পদ বলেন তো? অব্যয় পদ, যেহেতু সাউন্ড বুঝাচ্ছে তার মানে অনুকার অব্যয়। যাই হোক, অব্যয়, সহজ কথা হচ্ছে আমি সিঙ্গেলি বলি অব্যয়। অনুকার অব্যয় নাকি এত ডিটেলসে গেলাম না, শুধু বললাম অব্যয়। তাহলে এবার খেয়াল করেন বৃষ্টির টাপুর টুপুর ছন্দে আমার ঘুম ভেঙে গেল, টাপুর টুপুর কোন পদ? অব্যয় পদ। এখন আমি যদি বলি বৃষ্টির মৃদু টাপুর টুপুর ছন্দে আমার ঘুম ভেঙে গেল, এই যে মৃদু, এই মৃদুটা দ্বারা কি বোঝায়? মৃদু, হালকা, ভারী, এটা হচ্ছে অবস্থা বোঝায়। অবস্থা মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই মৃদুটা কার মানে মৃদু অবস্থা বোঝাচ্ছে? অব্যয়ের অবস্থা বোঝাচ্ছে না। তার মানে এটাই কি? এটাই হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসছিল বৃষ্টির মৃদু টাপুর টুপুর ছন্দে আমার ঘুম ভেঙে গেল, এখানে মৃদু কোন পদ? কারেক্ট আনসার হচ্ছে অব্যয়ের ভীষণ।
কারেক্ট আনসার হচ্ছে কি অব্যয়ের বিশেষণ। কথা কি বুঝতে পারছেন? সো ঠাডা মুখস্থের দিন শেষ, বুঝে পড়ো বাংলাদেশ। কথা বুঝতে পারছেন? এই বুঝছেন? বৃষ্টির মৃদু টাপুর টুপুর সন্ধ্যা আমার ঘুমিয়ে গেল, মৃদুর হচ্ছে কি অব্যয়ের বিশেষণ। এবার আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা আসছিল সেটা দেখে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল হচ্ছে এটা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল হচ্ছে ওকে, ফুলদানিতে ফুলদানিতে ভিজিয়ে রাখা ফুলদানিতে ভিজিয়ে রাখা ফুলদানিতে ভিজিয়ে রাখা ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। বাসি ফুলের মতো তার চেহারা। বাসি ফুলের মতো তার চেহারা। বলেন তো এটা কোথা থেকে আসছে? ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা কোথা থেকে আসছে এটা বলেন তো? ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা কোথা থেকে আসছে বলেন তো? মৃদুকে শুধু বিশেষণ বলা যাবে নাকি? অবশ্যই যাবে, কেন যাবে না মুনতাসির ভাই? এই যে মৃদু, এটা তো বিশেষণ, কিন্তু বিশেষণের মধ্যে এটা তো অবশ্যই বিশেষণ, কিন্তু বিশেষণের মধ্যে কোনটা? এটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। আমি একটু মোর স্পেসিফিক বলছি, আপনি যদি শুধু বিশেষণ বলেন তো সমস্যা কথা বলতে পারবেন। ওকে ফাইন। এটা হচ্ছে ইন্টার একটা গল্প আছে, এই গল্পটার নাম হচ্ছে বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পটা থেকে প্রশ্ন আসছিল যে ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। এই কথাটা বলতে হচ্ছে যখন প্রথম ন্যাড়া বিলাসীকে দেখছে, ন্যাড়া যখন বিলাসীকে দেখে তখন ন্যাড়া বিলাসী সম্পর্কে এই কথাটা প্রথম বলছিল যে ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। এখন এখানে কাহিনীটাকে খেয়াল করেন। কাহিনী হচ্ছে বাক্যটা পুরোটা এটা ছিল না, পুরোটা ছিল আরেকটু অন্যরকম। পুরোটা ছিল এরকম যে যেন যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। তাহলে যেন কোন পদ বলেন তো? যেন কোন পদ? যেন কোন পদ? এই যে দেখেন অনুগামী সমুচ্চয় অব্যয়, মনে আছে পড়ছিলাম যে যদি যদিও যেন পড়ছিলাম, মনে আছে? তাহলে যেন কোন পদ পড়ছিলাম? অব্যয় পদ পড়ছিলাম। তাহলে যেন যেহেতু অব্যয় পদ পড়ছিলাম, এই জায়গায় এই যে যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা, এই যেনটা কোন পদ হবে? অব্যয় পদ হবে। এই যেনটা কোন পদ বলেন? এই যেন হচ্ছে অব্যয়। যেন হচ্ছে কোন পদ? অব্যয়। এবার খেয়াল করেন, যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা, কিন্তু বাক্যটা এটা ছিল না, বাক্যটা ছিল ঠিক যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। বাক্যটা ছিল ঠিক যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। আমার কথা কি বুঝতে পারছেন? সেটা হচ্ছে ঠিক যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। তাহলে এই ঠিকটা কাকে মডিফাই করে? যেনকে মডিফাই করে। তাহলে এই যেন ঠিকটা কি পদ? এই ঠিকটাই হচ্ছে বিশেষণ পদ, এবং এই বিশেষণটা কাকে মডিফাই করছে? অব্যয়কে। এই জন্য এটা কার বিশেষণ? অব্যয়ের বিশেষণ। এই যেটা, কথা কি বুঝতে পারছেন? অব্যয়ের বিশেষণ ক্লিয়ার করছেন? বিশেষণের বিশেষণ 3 নাম্বার। যে নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে খেয়াল করেন বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ খুব ভালো করে খেয়াল করেন। বিশেষণের বিশেষণ খুব ভালো করে আমার কথাটা খেয়াল করেন। বিশেষণের বিশেষণ খুব ভালো করে খেয়াল করেন। বিশেষণের বিশেষণটা, বিকজ পুরো পদ প্রগুণের মধ্যে সবচেয়ে প্যাচ হচ্ছে বিশেষণ, আর পুরো বিশেষণের মধ্যে সবচেয়ে প্যাচ হচ্ছে বিশেষণের বিশেষণ। পুরো বিশেষণের মধ্যে সবচেয়ে প্যাচ হচ্ছে এটা। তো খুব ভালো করে খেয়াল করেন। এখন বিশেষণের বিশেষণ এটা হচ্ছে আবার 2 প্রকার। বিশেষণের বিশেষণ 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। প্রথমে হচ্ছে কি? প্রথমটা হচ্ছে বিশেষণের বিশেষণ, এই 3 নম্বরের মধ্যে আবার একটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, একটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, নাম বিশেষণের বিশেষণ, আর আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ, আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ। ওকে ফাইন। একটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। এবার ভালো করে খেয়াল করেন নাম বিশেষণের বিশেষণ জিনিসটা কি আর ক্রিয়া বিশেষণের বিশেষণ জিনিসটা কি, ভালো করে বুঝি আমরা একটু। আসেন, একটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। এখন দুইটা কি আমরা একটু বুঝি। আমি একটু করে বুঝাবো, আপনাকে আমি একটু করে বুঝাবো। আমাকে সিম্পলি একটু বলেন তো, যদি বলি দুধ দাও, আমাকে বলেন দুধ দাও। আমাদের ক্লাস 9 এর ব্যাকরণ বইতে এই উদাহরণটা আছে এবং এটা বিভিন্ন পরীক্ষায় বহুবার আসতে দেখা গেছে। আমি ওই উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করেন। দুধ দাও, তাহলে দুধ কোন পদ এখানে বলেন তো? নাম পদ মানে নাউন, মানে কি নাম পদ? নাম পদ মানে নাউন। ওকে ফাইন, নাম পদ। আচ্ছা, বা বিশেষ্য। আচ্ছা, এখন দাও কোন পদ? দাও হচ্ছে ক্রিয়া। দাও হচ্ছে ক্রিয়া।
এটা তো আপনারা সবাই বুঝেন, দুধ দাও, এখানে দুধ বিশেষ্য, দাও ক্রিয়া, এটা আপনারা সবাই বুঝেন, এখানে না বুঝার কিছু নাই, সহজ জিনিস। এখন আমি যদি বলি একটু দুধ দাও, আমি যদি বলি একটু দুধ দাও, তাহলে একটুটা কোন পদ বলেন তো? একটু দুধ দাও, এখানে একটুটা কোন পদ? এই একটুটা কাকে মডিফাই করছে বলেন তো? একটু দুধ না একটু দাও, এই একটুটা মডিফাই করে কাকে? একটুটা কি বুঝে? পরিমাণ। পরিমাণটা কি দাওয়ের পরিমাণ হয় না দুধের পরিমাণ হয়? যে তুমি আমাকে গ্লাসে এতটুকু দুধ দাও, তুমি আমাকে গ্লাসে এতটুকু দুধ দাও, তাহলে পরিমাণটা হয় দুধের, দাওয়ের হয় না। তারপরে ব্যাপারটা হচ্ছে এই একটুটা মডিফাই করছে কাকে? দুধ পদটাকে। তাহলে দুধ হচ্ছে নাম পদ, তাহলে একটুর নাম কি? নাম বিশেষণ। একটুর নাম কি? নাম বিশেষণ। কে কে বুঝেন নাই? একটুর নাম হচ্ছে নাম বিশেষণ। এইটা কে কে বুঝেন নাই এটা আগে বলেন। একটুর নাম হচ্ছে নাম বিশেষণ, এইটা কে কে বুঝেন নাই? মূল খেলাটা কিন্তু এর পরে, কিন্তু এইটুক কে কে বুঝেন নাই এটা আগে আমাকে বলেন। মূল খেলাটা এটার পরে, বাট এইটুক কে কে বুঝেন নাই এটা আমাকে বলেন। এইটা কে কে বুঝছেন, এটা এইটুক কে কে বুঝেন এটাকে বলেন। সবাই কি বুঝছেন? মূল খেলাটা হচ্ছে এটার পরে, বাট এইটুক বুঝছেন কিনা সেটা আমাকে বলেন। এইটুক কি বুঝছেন? এইটুক বুঝছেন? একটু হচ্ছে পরিমাণ বুঝাচ্ছে, সুতরাং বিশেষণ, এবং পরিমাণটা হচ্ছে দুধের, সুতরাং দুধ হচ্ছে নামপদ, সে একটু হচ্ছে নাম বিশেষণ। এইটুক কি ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ক্লিয়ার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এটা যেহেতু ক্লিয়ার, এবার খেয়াল করেন, যদি বলি সামান্য একটু দুধ দাও, তাহলে এই যে বললাম সামান্য একটু দুধ দাও, এখন এই সামান্যটা কাকে মডিফাই করে? সামান্যটা কি দুধকে মডিফাই করে? মানে ব্যাপারটা কি এরকম যে সামান্য দুধ দাও নাকি সামান্য একটু দুধ দাও? এই সামান্যটা মডিফাই করে কাকে? একটুকে। এবার বলেন একটুর নাম কি? নাম বিশেষণ। তাহলে সামান্যর নাম কি? নাম বিশেষণের বিশেষণ। এই যে এইটা যেটা আপনারা খুঁজতেছেন, নাম বিশেষণের বিশেষণ যেটা আপনারা খুঁজতেছেন। কথাটা কি ক্লিয়ার? এবং পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে? পরীক্ষা আসবে সামান্য একটু দুধ দাও, এবার কে সামান্য কোন পদ? কার কাছে হচ্ছে নাম বিশেষণের বিশেষণ। আমি চাইলে পুরোটা একবারে লিখতে পারতাম, কিন্তু তাতে আপনার বুঝতে কষ্ট হইতো, এই জন্য আপনার একটু একটু করে বুঝিয়েছি। পুরোটা কি বুঝছেন না কি বুঝেন নাই বলেন? পুরোটা কি বুঝছেন না বুঝেন নাই? মুনতাসির বলছে নাম পদটা বুঝে নাই। আরে ভাই, নাম পদটা বুঝেন না, এটা কোনো কাম করছেন আপনি? ভাই দুধ একটা বিশেষ পদ না? আরে পাগলা, দুধ একটা বিশেষ পদ না? তাহলে বিশেষ পদটাকে কি বলা যায়? নাম পদ। নাম বিশেষণের মধ্যে আপনি মানে ইয়া পড়ছেন না? নাম বিশেষণের মধ্যে কয় প্রকার পড়ছেন? বিশেষের বিশেষণ, সর্বনামের বিশেষণ। তাহলে বিশেষ্যটা কি একটা নাম পদ না? বুঝতে পারছেন সেটা? পুরোপুরি ক্লিয়ার হয়েছে? স্যার বিশেষণ না হয়ে নাম বিশেষণ কেন? ওরে খোদা রে, বিশেষণ না হয়ে নাম বিশেষণ কেন? কারণ এইটা একটা নাম পদ। সো এইটা এই একটুটা মডিফাই করছে নাম পদকে, তাই একটুর নাম নাম বিশেষণ। আর এইটা একটুকে মডিফাই করছে, একটুর নাম যেহেতু নাম বিশেষণ, তাই সামান্য নাম নাম বিশেষণের বিশেষণ। কথা বুঝতে পারছেন? আমি জানি প্রত্যেক বছর এটা বুঝতে গেলে মানে মানে আমার মনে করেন যে টেম্পার হাই হয়ে যায়। ঠিক আছে, স্টুডেন্টের এটা কয়েকবার বোঝানো লাগে। তারপরে বুঝছেন কিনা সেটা বলেন। ওকে, বুঝছি 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 বুঝছি। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে সামান্য একটু দুধ দাও। আচ্ছা এইবার আসেন, এইবার আপনাকে একটু ব্যাকরণের অতিরিক্ত জিনিস শেখাই। এখন আসেন আমাকে একটু বলেন তো ভাই, এই যে ধরেন সামান্য একটু দুধ দাও, সামান্যটা মডিফাই করছে একটুকে, এই জন্য সামান্য নাম কি? নাম বিশেষণ। না সরি, নাম বিশেষণের বিশেষণ। আচ্ছা যদি বলি অতি সামান্য একটু দুধ দাও, তাহলে অতি এটার নাম কি হবে বলেন তো? অতি সামান্য একটু দুধ দাও, অতির নাম কি হবে? নাম বিশেষণের বিশেষণের বিশেষণ। বুঝতে পারছেন? এটা কি হবে? নাম, এটা হচ্ছে নাম পদ, নাম বিশেষণের বিশেষণের বিশেষণ। আর যদি বলি অতি সামান্য একটু গরম দুধ দাও, তাহলে তখন তখন কি হবে? তখন কি হবে? অতি সামান্য একটু গরম দুধ দাও, তখন কি হবে? তখন হবে নাম বিশেষণের 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 বিশেষণ, মানে অতির নাম হবে তখন এটা। কথা বুঝতে পারছেন? আর যদি বলি আহ মনে করেন, যদি বলি খুব অতি সামান্য একটু সামান্য দুধ দাও, তখন কি হবে? তখন হচ্ছে নাম বিশেষণের 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 বিশেষণ। মানে যদি, তবে এটা সত্য যে আপনি যদি কাউকে বলেন যে আমাকে খুব অতি সামান্য অল্প একটু গরম দুধ দাও, আপনাকে তাহলে বলবো যে তোর দুধ খাওয়ারই দরকার নেই, তুই যা আনতে। আপনাকে তখন এইভাবে বলবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে মনে রাখবেন, এখানে এইটা বললাম কেন, এটা বলার পেছনে একটা কারণ আছে। ব্যাপারটা হচ্ছে বাস্তব লাইফে
আমরা বিশেষণ দুইটা কেন, আমরা 1400 বিশেষণ বসাইতে পারি, কোনো সমস্যা নাই। আমরা বাস্তব লাইফে কথা বলার ক্ষেত্রে আপনার যত মন চায় বিশেষণ বসান। যেমন আমরা যখন নিজে ইয়া করি, ওটা কি বলে, যখন আমরা এই যে ভোটের আগে যে দেখবেন যখন বিভিন্ন নির্বাচনী ইশতেহারের বক্তব্য হয়, তখন দেখবেন বিভিন্ন নেতারা যখন কথা বলতে উঠে, তার আগে দেখবেন যে মাশাআল্লাহ যিনি পরিচয় করায় দেয় উপস্থাপক, উনি যখন কথা বলে মাশাআল্লাহ, যখন ডাকে যে এই নেতা এখন স্টেজে উঠবেন, তখন দেখবেন বলে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন এলাকার জনতা অরদি এক, তরুণ সমাজের আইডল 2, স্বেচ্ছাসেবক লীগের কর্ণধার 3, বা মনে করেন স্বেচ্ছাসেবী কর্ণধার, ঠিক আছে 3, তারপর হচ্ছে মনে করেন গরিবের জনদৌলদি 4, ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন যে রাজপথের লড়াকু সৈনিক 5, তারপর হচ্ছে মনে করেন এরকম মনে করেন 14-15টা বিশেষণ দিয়া তারপর বলে মোহাম্মদ কুদ্দুস। তাহলে এই যে মনে করেন যে এই যে মনে করেন 15-16টা বিশেষণ দিচ্ছে, এই 15-16টা বিশেষণ আপনি বাস্তব লাইফে বসাতে পারেন আপনার যেখানে বেশি সেখানে, বাট ব্যাকরণে আপনি 2টা বিশেষণ বসাতে পারবেন, 2টার বেশি বিশেষণ আপনি বসাতে পারবেন না। ব্যাকরণে 2টার বেশি বিশেষণ বসানো যাবে না, কথা বুঝতে পারছেন? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন দেখেন হচ্ছে এই যে এই গরম, ঠিক আছে, এই গরম, এই খুব অতি, এগুলো বা। আচ্ছা, এইবার আসেন এই যে ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে, যেমন আমি যদি বলি মনে করেন যদি বলি রকেট চলে, খেয়াল করেন রকেট চলে, এই যে একটা বাক্য বললাম রকেট চলে, খেয়াল করেন এই যে বললাম রকেট চলে, রকেট কোন পদ বলেন, রকেট কোন পদ? নাম পদ মানে বিশেষ্য পদ, ঠিক আছে, নাম পদ মানে বিশেষ্য পদ। আর চলে কোন পদ? চলে হচ্ছে ক্রিয়াপদ। চলে কোন পদ? চলে হচ্ছে ক্রিয়াপদ। এটা তো আপনারা সবাই বুঝেন, রকেট চলে, রকেট নাম পদ আর বিশেষ্য পদ। আচ্ছা, এবার আসেন যদি বলি রকেট দ্রুত চলে, রকেট দ্রুত চলে, তাহলে এই যে দ্রুত চলে বললাম, তাহলে দ্রুতটা কি? অ্যাডজেক্টিভ না বিশেষণ। এখন এই বিশেষণটা কাকে মডিফাই করে ভাই বলেন তো? এটা কি দ্রুত রকেট না দ্রুত চলে? কাকে মডিফাই করে বলেন? এই বিশেষণটা মডিফাই করা হচ্ছে চলেকে। তাহলে চলের নাম কি? ক্রিয়া। তাহলে এই বিশেষণটা কার বিশেষণ? ক্রিয়ার বিশেষণ। কথাটা কি বুঝতে পারছেন? এই বিশেষণটা কার বিশেষণ? ক্রিয়ার বিশেষণ। এখন আসেন, আশা করি এইটুকু বুঝছেন। এখন যদি বলি রকেট অতি দ্রুত চলে, তাহলে এই অতিটা কি? দ্রুতকে মডিফাই করছে না? তাহলে এবার চিন্তা করুন, অতিটা মডিফাই করছে দ্রুতকে, এখন দ্রুতর নাম কি? ক্রিয়া বিশেষণ। তাহলে অতির নাম কি? এই যে এটা যেটা আমরা খুঁজতেছেন, অর্থাৎ ক্রিয়া বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণের বিশেষণ। কথা বুঝতে পারছেন? পরীক্ষার হলে কিন্তু প্রশ্নগুলো এরকম আসবে, রকেট অতি দ্রুত চলে, এখানে অতি কোন পদ? কারণ হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। কথা বুঝতে পারছেন? ওকে, 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে বাক্যের বিশেষণ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাক্যের বিশেষণ। এখন আসে বাক্যের বিশেষণ জিনিসটা কি? বাক্যের বিশেষণ জিনিসটা কি? বাক্যের বিশেষণ এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে বাক্যের বিশেষণ জিনিসটা কি? আচ্ছা, বাক্যের বিশেষণ জিনিসটা হচ্ছে কোন একটা সম্পূর্ণ বাক্যকে মডিফাই করবে, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। নির্দিষ্ট একটা পদকে মডিফাই করবে না, সম্পূর্ণ বাক্যকে মডিফাই করবে। যেমন মনে করেন আমি যদি বলি যে দুর্ভাগ্যবশত, যদি বলি দুর্ভাগ্যবশত ফাহিম, ঠিক আছে, দুর্ভাগ্যবশত ফাহিম বাসর ঘরে উপস্থিত হতে পারলো না। দুর্ভাগ্যবশত ফাহিম বাসর ঘরে উপস্থিত হতে পারলো না। দুর্ভাগ্যবশত ফাহিম বাসর ঘরে উপস্থিত হতে পারলো না। এই যে দুর্ভাগ্যবশতটা কাকে মডিফাই করে? পুরো বাক্যকে। দেখেন দুর্ভাগ্যবশত কিন্তু যে কোনো একটা পদকে মডিফাই করে, দুর্ভাগ্যবশত ফাহিম কি? দুর্ভাগ্যবশত পারলো না, কি পারলো না? দুর্ভাগ্যবশত বাসর ঘরে, কি বাসর ঘরে? কে বাসর ঘরে? মানে দুর্ভাগ্যবশত কিন্তু যে কোনো একটা পদকে মডিফাই করে না, পুরো বাক্যকে মডিফাই করে। যে ফাহিম বাসর ঘরে উপস্থিত হতে পারলো না, এই পুরো বাক্যকে মডিফাই করতে চলে গিয়ে দুর্ভাগ্যবশত। কনসেপ্ট ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখেন, যদি বলি বাস্তবিকই আজ ফাহিমের কঠোর পরিশ্রমের প্রয়োজন। বলেন কেন? কারণ সে প্রথম দিন যাইতে পারে নাই। বাস্তবিকই আজ ফাহিমের কঠোর পরিশ্রমের প্রয়োজন। এই যে বাস্তবিকটা, এই বাস্তবিকটা কাকে মডিফাই করে?
নির্দিষ্ট একটা পদকে মডিফাই করে না, সম্পূর্ণ পদকে মডিফাই করে। দ্যাট ইজ এটা হচ্ছে বাক্যের বিশেষণ। কথা বুঝতে পারছেন? দ্যাট ইজ এটা হচ্ছে কি বাক্যের বিশেষণ। আচ্ছা এখন শুনেন, আমাদের কিন্তু পড়া শেষ, তবে এখন একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে অনেকে মনে করে যে স্যার এই বাক্য কি পরীক্ষায় আসবে জীবনে? 100% আসবে। আপনি যদি মনে করেন এই বাক্য আসবে না, তাহলে আপনি ভুল ভাবছেন। ভাই এগুলো বইয়ের বাক্য, এগুলো মেইন বইতে এই উদাহরণ দেওয়া আছে, আমাদের বোর্ড বইতে। খালি জাস্ট মনে করেন আমি একটা ওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি। এই যে মনে করেন এটা বাসর ঘরের জায়গায় বইয়ে দেখবেন দেওয়া আছে স্কুল ঘরে, বাকি সব সেম। ওকে, এটা বাসর ঘরের জায়গায় দেখবেন যে দেওয়া আছে স্কুল ঘরে, বা দুর্ভাগ্যবশত ফাইন স্কুল ঘরে বুঝতে পারলো না, ফাইন নামটা হয়তো নাই, অন্য নাম আছে, বাট এটা দেওয়া আছে স্কুল ঘরে, বাকি সব সেম। আবার মনে করেন এই যে বাস্তবিক আজ ফাইমের কঠোর পরিশ্রমের প্রয়োজন, এটা দেখবেন বইয়ের মধ্যে দেওয়া আছে ফাইমের জায়গায় দেওয়া আছে আমাদের, বইয়ের মধ্যে দেখবেন দেওয়া আছে ফাইমের জায়গায় দেওয়া আছে আমাদের। কিন্তু আমি কেন ফাইমের দিছি বলেন? আমি কেন ফাইমের দিছি? কারণ আমার মধ্যে তো একটা নৈতিকতা বোধ আছে। কারণ প্রথম দিন ফাহিম ছেলেটা বাসর ঘরে যাইতে পারে নাই, এই জন্য যদি পরের দিন আমাদের সবার কঠোর পরিশ্রম করা লাগে, তাহলে জিনিসটা কেমন না? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ফাহিম বাসর ঘরে উপস্থিত হতে পারে না, এই জন্য আমাদের সবার কঠোর পরিশ্রম করা প্রয়োজন। ব্যাপারটা কেমন না? এই কারণে আমি হচ্ছে ছেলেটাকে নৈতিক ভাবে চিন্তা করলাম যে না, কঠোর পরিশ্রম যা করার ওই করুন, এই জন্য ফাহিমের দিছি। একটা বিষয় আছে, আমি এখানে কেন আমাদের দিব? কিন্তু বইয়ে এই উদাহরণগুলো আছে, আপনি ভাইবেন না যে এগুলো বইয়ের উদাহরণ না, এগুলো পরীক্ষা আসবে না, এগুলোই পরীক্ষা আসবে। কথা বুঝতে পারছেন? এগুলোই পরীক্ষা আসবে।